অদ্ভুত আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে নারীদের থাকা না থাকাটা জানি পুরুষদের কাছে কোনো গুরুত্বই দেয় না। আজকে আমি যে সিনেমার গল্প বলবো, পৌরুষপুর, গল্পটা কিছুটা সেই নারীদের অস্তিত্ব নেই। এই সিনেমাটি জি5 ওটিটিতে রিলিজ করেছিল 2022 সালে। তবে চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তাহলে চলো শুরু করি আজকের গল্প পৌরুষপুর। এপিসোড 1-এ আমরা দেখতে পাই রাজ্যের কুলপতি মহারাজ ভদ্রপ্রতাপ তার ষষ্ঠ রানী উমংলাতাকে বিয়ে করতে চলেছেন। যদিও এটা নিয়ে তিনি খুবই চিন্তিত এবং ভীত, কারণ এই নতুন স্ত্রীও আগের স্ত্রীদের মতন নিখোঁজ হয়ে যেতে পারেন। মহারানী মীরাবতী তাকে এখন আশ্বাস দেন যে আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কারণ সে আগের থেকে অনেক বেশি প্রতিরক্ষার ব্যবস্থা করেছে। তাই রাজার বিয়ে রানী মীরাবতীর কথা মতন খুব ধুমধামের সাথে হয়ে যায়। যদিও রাজার অনেক বয়স হয়ে গেছিল আর তার দুটো ছেলে ছিল। এই বয়সে এসে বাবা একের পর এক বিয়ে করছে, যেটা ছেলেদের কারোরই পছন্দ ছিল না। রাজার বড় ছেলে আদিত্য গে ছিল, আর তার স্ত্রী কুসুমলতা। তার স্বামীর সাথে সম্পর্ক তার একেবারেই ভালো ছিল না। কুসুমলতার একটা সন্তান চাইতো, যেটা তার স্বামী আদিত্য তাকে দিতে পারতো না। এখন তার স্বামীর একজন ভানু নামে লোকের সাথে সম্পর্ক ছিল। এই কথাটা কুসুমলতা অনেক আগে থেকেই জানতো। এরপর রাজার দ্বিতীয় ছেলে রণবীরকে দেখানো হয়। রণবীর একজন আর্টিস্ট। সে বসে দূরে একটা ছবিকে নিখুঁতভাবে দেখছিল। রণবীরের কলা নামে এক দাসীর সাথে সম্পর্ক রয়েছে। এখন যখন সবাই সকলে উপস্থিত, তখন সেখানে বারিশ চলে আসে। বারিশের সাথে মহারাজের সম্পর্ক ভালো ছিল না। বারিশ মহারাজকে জানায় মহারাজ একের পর এক মেয়েদেরকে বিয়ে করছেন, আর তারা যে এইভাবে হারিয়ে যাচ্ছে, মহারাজ তাদের খোঁজার কোনো চেষ্টাই করছেন না। এখন রাজার যেহেতু অনেক বয়স হয়ে গেছিল, তাই সে রানী উমংলাতার ঘরে যেতে ভয় পাচ্ছিল। কিন্তু সে সেখানে গিয়ে উমংলাতার উপরে যথেষ্ট অত্যাচার শুরু করে। সে গরম মোম উমংলাতার পিঠে ঢেলে দেয়, আর সে উমংলাতাকে দোষারোপ করতে থাকে। এইভাবে অত্যাচারিত হয়ে উমংলাতা পরের দিন রানী মীরাবতীর সাথে দেখা করতে যায়, আর সে জানায় যে তার এইভাবে বিয়ে দেওয়াটা মীরাবতীর কিছুতেই উচিত হয়নি। সে তার বাবাকে চিঠি লিখে দেবে, আর তার বাবা তাকে এখান থেকে এসে উদ্ধার করে নিয়ে যাবে। মীরাবতী এখন উমংলাতাকে জানায় যে পুরো দোষটা তারই ছিল। এখন দাসী কলা আর রাজকুমার রণবীর যখন নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল, তখন রানী মীরাবতী কলাকে ডেকে পাঠায়, আর কলা সেই মুহূর্তে তার কাছে চলে আসলে রাজকুমারের হাতের আংটিটা তার কাছে থেকে যায়। এখন রানী মীরাবতী সেটা দেখেই বুঝতে পারে যে দাসী কলার সাথে রণবীরের একটা সম্পর্ক রয়েছে। রানী উমংলাতা তার বাবাকে একটা চিঠি লেখে, যেখানে সে জানায় এই রাজা প্রচণ্ড অত্যাচারী আর মানসিক ভারসাম্যহীন, তাই যে কোনো দিন সে উমংলাতাকে মেরে ফেলতে পারে। তাই তার বাবা জানি তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এখন এই চিঠিটা যখন উমংলাতার দাসী নিয়ে যাচ্ছিল, এই রাজপ্রাসাদের একজন রক্ষক সেই চিঠিটা তার থেকে নিয়ে নেয়, আর সেই দাসীকেও মেরে ফেলে। এখন উমংলাতা মীরাবতীকে বারবার করে তার এই করুণ পরিণতির জন্য দায়ী করতে থাকে। কিন্তু রানী মীরাবতী মাথা ঠান্ডা রেখে উমংলাতাকে বলে যে সে এখন পৌরুষপুরের রানী, তাই এই ছোট ছোট বিষয়ে তার মাথা কামানোর কোনো দরকার নেই। তার অনেক ভাগ্য ভালো, তাই সে এখানকার রানী হতে পেরেছে। এদিকে উমংলাতা সেই চিঠিটা এখন রাজার কাছে পৌঁছে যায়, যেটা পড়ে সে খুবই রেগে যায়। এখন আমরা রাজকুমার আদিত্যকে দেখতে পাই, যে ভানু বলে একজন লোকের সাথে সময় কাটাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে রাজ অন্তঃপুরে একজন নাকাবপোশ চলে আসে, আর এসে উমংলাতাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আগে রানীদের মতন উমংলাতাকেও নাকাবপোশ তুলে নিয়ে গেছে জানতে পেরে রাজা মীরাবতীর উপরে খুবই রেগে যায়, কারণ মীরাবতী এবার রাজাকে জানিয়েছিল যে এবার নিশ্চিদ্র পাহারার ব্যবস্থা করা হয়েছে। কোনোভাবেই বাইরের থেকে কেউ এসে নতুন রানীকে তুলে নিয়ে যেতে পারবে না। কিন্তু সেই ঘটনায় যখন আবার ঘটে, রাজা এবার রানী মীরাবতীর উপরে খুবই রেগে যায়। এখন এই পরিস্থিতিতে কী করা উচিত এই ভাববার জন্য রানী মীরাবতী তার বয়ফ্রেন্ড ভানুকে ডেকে নিয়ে আসে। ভানু এখন জানায় সে চাইলে বাইরের কোনো রাজার কাছ থেকে সাহায্য নিতে পারে। কিন্তু এই মুহূর্তে মীরাবতী জানায় যে সে এত অত্যাচার এর জন্য সহ্য করছে না যে বাইরের কোনো রাজা এসে তাদের উপরে শাসন চালাবে। সেই একসময় এই পুরো পৌরুষপুরকে শাসন করতে চায়।
এখন মীরাবতীর মাথায় একটা নতুন প্ল্যান কাজ করে। সে এখন কলাকে ডেকে আনে আর বলে তাকে রাজা বিয়ে করতে চায়, কিন্তু তার জন্য তাকে একটা নাচ দেখাতে হবে। সেই নাচ দেখে যদি রাজা সত্যি সত্যি খুশি হয়ে যায় তাহলে তো কলার ভাগ্য খুলে যাবে, সেই হবে এই পৌরুষপুরের রানী। এই কথা শুনে কলা ভাবে যে তাকে বোধহয় রানী মীরাবতী রাজকুমার রণবীরের সাথে বিয়ের জন্য বলছে, তাই সে নাচ দেখানোর জন্য রাজি হয়ে যায়। এইদিকে রাজা ভদ্রপ্রতাপও প্রথমে এই বিয়েতে মত দিচ্ছিল না, কারণ সে একজন রাজা হয়ে একজন দাসীকে কিছুতেই বিয়ে করতে চান না। কিন্তু এখন কলার নাচ দেখে সেও বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু এখন কলার সাথে যখন রাজা ভদ্রপ্রতাপের বিয়ে হয়ে যায়, বিয়ের রাতে কলা ভদ্রপ্রতাপকে দেখে খুবই ঘাবড়ে যায়। সে ভেবেছিল তার বিয়ে রণবীরের সাথে হয়েছে, কিন্তু তার বরকে হিসাবে ভদ্রপ্রতাপকে দেখতে পেয়ে সে খুবই আশ্চর্য হয়। এখন যে কোনোভাবে কলাকে রাজা ভদ্রপ্রতাপকে খুশি করার ছিল, তাই সে তার সাধ্য মতন রাজাকে খুশি করার চেষ্টা করে, আর সে তাতে সফলও হয়। এতদিন বাদে কলাকে তার নিজের স্ত্রী হিসাবে পেয়ে রাজাও খুবই খুশি হয়ে যায়। এই ঘটনার বিষয়ে সবটা জানতে পেরে রণবীর কলার সাথে দেখা করতে আসে, কিন্তু কলা তো রণবীরের উপরে প্রচণ্ডই রেগেছিল। সে রণবীরের সাথে কোনো কথাই বলতে চায় না, কিন্তু রণবীর বারবার করে কলার কাছে ক্ষমা চাইতে থাকে আর তার এই অবস্থার জন্য তার নিজেকে দায়ী করতে থাকে। একটা সময়ের পর কলা ও রণবীরকে মেনে নেয় আর তারা দুজনে ইন্টিমেট হয়ে যায়। এখন রানী মীরাবতী সেই মুহূর্তে রাজা ভদ্রপ্রতাপকে ডেকে নিয়ে আসে, আর রাজা ভদ্রপ্রতাপ তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে খুবই রেগে যায়। রাজা নির্দেশ দেয় যে রানী কলাবতীকে যাতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আর এদিকে মীরাবতী এমন অভিনয় করতে থাকে যে সে এই বিষয়টা আগে জানতোই না। এইদিকে যখন কলাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তখন সেই পুরনো নাকাপোশধারী সেখানে চলে আসে আর কলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই ঘটনার পর থেকে বীরভানুকেও আর খুঁজে পাওয়া যায় না। বীরভানু চলে যাওয়ার পর থেকে রাজা মানসিকভাবে ভেঙে পড়ে। সে এখন রানী মীরাবতীর ঘরে আসে আর মীরাবতীর কাছে বারবার করে অনুরোধ করতে থাকে যাতে মীরাবতী তার ছেলে রণবীরকে তাকে খুঁজে দেয়। ভদ্রপ্রতাপ জানায় যে মীরাবতীর কাছে এখন যে এসেছে সে পৌরুষপুরের রাজা নয়, বরং বীরভানুর পিতা। বীরভানুকে খোঁজার জন্য রাজা পরদিন একটা যজ্ঞের আয়োজন করে। এখন এখানে বারিশ চলে আসে আর রাজাকে বলে এতদিন যে রাজ্য থেকে এতগুলো রানী অদৃশ্য হয়ে গেল, তাদেরকে খোঁজার জন্য তো রাজা কোনো যজ্ঞ করেনি, কোনো চেষ্টাই করেনি। আজ যখন তার নিজের পুত্র হারিয়ে গেছে তার জন্য সে যজ্ঞ করছে, তাহলে তার কাছে কি শুধু ছেলেরাই অর্থপূর্ণ, মেয়েদের কি কোনো অর্থই তার কাছে নেই? এই কথা শুনে রাজা আবার বারিশের উপর রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আমরা দেখতে পাই রাজাকে একমাত্র বারিশই যোগ্য উত্তর দেয়। বারিশ মন খারাপ করে যখন চলে আসে তখন ভানু তাকে সাহারা দেয়। আমরা দেখতে পাই ভানুর সাথে এখন এই বারিশেরও সম্পর্ক রয়েছে। এইদিকে আমরা দেখতে পাই কলাকে একটা মহলের ভিতরে রাখা হয়েছে, যেখানে আগে হারিয়ে যাওয়া সকল রানীদের কলা দেখতে পায়। কলা জিজ্ঞাসা করে তোমরা এখানে এলে কি করে? এখন তারা সকলে জানায় যে নাকাবপোশ তাদেরকে অপহরণ করতো সে অন্য কেউ নয়, বরং বারিশ। বারিশ জানতো যে অন্দরমহলের ভিতরে নতুন রানীরা কিছুতেই সুরক্ষিত থাকতে পারবে না, তাই মীরাবতীর সাহায্যে বারিশে এতদিন ধরে সমস্ত রানীদের অপহরণ করে এই অন্দরমহলের ভিতরে রেখেছে। এদিকে আবার অন্দরমহলের ভিতরে দৃশ্য দেখানো হয়, যেখানে রানী মীরাবতী জানতে পারে যে ভানুর সাথে রাজকুমার আদিত্যরও সম্পর্ক রয়েছে। এই ঘটনার কথা জানতে পেরে মীরাবতী ভানুকে খুন করে ফেলে। এরপর আমরা দেখতে পাই রণবীরকে, যে সেদিন কলাকে খুঁজতে সে যখন বেরিয়ে পড়ে তা সে ঘুরতে ঘুরতে তা এখানার ভিতরে পৌঁছে যায়। সে সেখানে রানী নয়নতারার মৃতদেহ দেখতে পায়। এখন তাকে সেই অবস্থায় দেখতে পেয়ে কিছু লোক তার মুখ ঢাকা দিয়ে রাজার কাছে উপস্থিত হয়। এখন সেইখানে এসে যখন রণবীর জানায় যে সে নয়নতারার মৃতদেহ দেখতে পেয়েছে, তখন রাজা ভদ্রপ্রতাপ মীরাবতীর উপরে খুব রেগে যায়। এখন পুরনো ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় যে নয়নতারা বিয়ের আগের থেকেই একজন অন্য রাজকুমারের সাথে অ্যাফেয়ার ছিল। আর এই কথাটা যখন রাজা ভদ্রপ্রতাপ জানতে পারে, তখন সে যে 20টা রানী
নয়নতারা তাকে খেতে দিয়েছিল সেটাই সে নয়নতারাকে খাইয়ে খুন করে ফেলে। এখন রাজা ভদ্রপ্রতাপ রানী মীরাবতীর উপরে দায়িত্ব দেয় নয়নতারার মৃতদেহটাকে সমাধিস্থ করার জন্য। নয়নতারার মৃতদেহটা রানী মীরাবতী প্রথমে সকলের সামনে একটা দেওয়ালের পিছনে গেঁথে দিলেও পরবর্তী সময় সেটাকে বার করে গায়ে একটা প্রলেপ লাগিয়ে সেই তহখানাতে রেখে দিয়েছিল যাতে সেটা নষ্ট না হয়ে যায়। এই ঘটনার জন্য রাজা ভদ্রপ্রতাপ মীরাবতীর উপরে খুবই রেগে যায় আর তাকে শাস্তি দেয় মৃত্যুদণ্ড। এখন মীরাবতী জানায় যে রাজার নিজের কোনো সামর্থ্য নেই, তবু একের পর এক মেয়েকে বিয়ে করে তাদের জীবন নষ্ট করেছে, তাই সে যেটা করেছে সঠিক কাজ। এখন রাজা যদি তাকে মেরে ফেলে তাহলে তার সাথে সাথে সমগ্র রাজ্যই জ্বলতে থাকবে, তাই রাজা তাকে যেন ছেড়ে দেয়। কিন্তু এই কথা রাজা কিছুতেই মানতে চায় না আর তার মৃত্যুদণ্ড আদেশ দেয়। এদিকে রানীর মৃত্যুদণ্ড হাওয়ার সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে। রাজ্যের সকলেই রানীর মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়ে। এই কথা যখন বারিশ আর বাকি রানীদের কানে পৌঁছায়, তারা এখন রানী মীরাবতীকে বাঁচানোর জন্য রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয়। এখন কলা সবাইকে বলে রানী মীরাবতী খুবই খারাপ, সে যেটা তার সাথে করেছে সে কল্পনাও করতে পারেনি। কিন্তু তাকে বাকি রানীরা বোঝায় মীরাবতী যেটাই করেছে সেটা তাদেরকে ভালো রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তাই তাদের এখন উচিত সকলে একত্রে মিলে রানী মীরাবতীকে প্রাণে বাঁচানো। তাই এখন সকলে রানী মীরাবতীর কাছে চলে আসে আর এদিকে বারিশও তার দলবল নিয়ে সেইখানে হাজির হয়। এখন রাজাকে সকল মহিলারা একত্রিত হয়ে ধাওয়া করতে থাকে আর তাকে মারতে চেষ্টা করে। রাজা কিছুক্ষণ নিজের প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করলেও একসময় মহিলাদের হাতে ধরা পড়ে যায় আর তারা রাজাকে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই রণবীর আসে কলার কাছে ক্ষমা চাইতে, কিন্তু কলা রণবীরকে জিজ্ঞাসা করে যে সে যে হারিয়ে গেছিল তাকে খোঁজার চেষ্টা রণবীর করেনি কেন। রণবীর বলে সে অপারগ ছিল, কিন্তু কলা বুঝতে পেরে যায় যে রণবীর তাকে প্রকৃত ভালোবাসা কখনোই বাসেনি। যদি সেটা হতো তাহলে রণবীর তাকে খোঁজার চেষ্টা করতো, যেটা রণবীর একেবারেই করেনি। এই বলে কলা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই রানী মীরাবতীকে যে এখন মুক্ত। এদিকে রাজন্তপুরের ভিতরে দেখানো হয় যেইখানে আদিত্য দেখতে পায় ভানুর মৃতদেহ। এখন ভানুকে মৃত অবস্থায় দেখে বারিশ তার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করে আর সেখানে কুসুমলতা জানায় যে ভানুকে কে মেরেছে সে সেটা জানে। আসলে ভানুকে রানী মীরাবতী খুন করেছে। এই কথা শুনে বারিশের তো মাথা ঠিক থাকে না। সে ঠিক করে রানী মীরাবতীকে এখন সে খুন করবে। সেই উদ্দেশ্যে সে যখন রানী মীরাবতীকে তলোয়ার দিয়ে গলা কেটে মারতে যায়, সেইখানে আর একজন নাকাবপোশ এসে বারিশকেই মেরে ফেলে। এই যে নাকাবপোশ সে আর অন্য কেউ নয়, রাজকুমার বীর সিং, যে কিনা নয়নতারার বয়ফ্রেন্ড ছিল। যেই রাত্রে নয়নতারাকে খুন করা হয়েছিল সেই রাত্রেই বীর সিং জানতে পারে নয়নতারার মৃত্যুর খবর আর সে ঠিক করে যে করেই হোক তার মৃত্যুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। আর তাই এখানাতে সে এসে যখন নয়নতারার মৃতদেহটা দেখতে পায় তখন সে নিজের মাথা ঠিক রাখতে পারে না। আর তারপর থেকেই নয়নতারার মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদেরকে খুন করতে থাকে। আর তার কারণেই সে বারিশকে প্রথমে খুন করে। আর এইখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল গল্প।